ভর্তি পরীক্ষায় মূল বই এবং মূল বই আমরা সবার আগে মূল বইটাকে একেবারে আত্মস্থ করব। ভর্তি পরীক্ষার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন ব্যাংকের কোনো তুলনা নেই। প্রশ্ন ব্যাংককে একদম নিজের সাথে রক্ষা কবচের মতো করে রেখেই ভর্তি পরীক্ষার এই যে যাত্রা সেটা সম্পন্ন করতে হবে প্রত্যেক পরীক্ষার্থীরই। প্রতি বছর অনেক বেশি প্রশ্ন এসে থাকে যে বিষয়গুলো থেকে, সেইগুলোর উপরে আলোকপাত করে দিনের বেশিরভাগ সময় রিভিশনে ব্যয় করে 8 থেকে 9 ঘন্টা সময় পড়ার টেবিলে দেওয়া যায় একেবারে অত্যন্ত সম্পূর্ণ মনোযোগের সাথে, তাহলেই আমার মনে হয় যথেষ্ট। আমি প্রথমেই প্রশ্নটা হাতে পেয়ে সম্পূর্ণ প্রশ্নটাতে একবার চোখ বুলিয়ে নিয়েছিলাম। এমসিকিউ এর ক্ষেত্রে আমি কোনো প্রশ্নে 30 সেকেন্ডের বেশি সময় নিইনি, এবং যে প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে একটু প্যাঁচানো, একটু কঠিন বা একটু ভাবতে হতে পারে, ওই প্রশ্নগুলোকে আমার কাছে আসলে ফাঁদ মনে হতো আমার পরীক্ষাটাকে খারাপ করার জন্য। তো সেই প্রশ্নগুলোকে আমি প্রথম দেখাতেই এড়িয়ে গিয়েছি। যা পারি না তাকে খুব দ্রুত যেন আমি এড়িয়ে যেতে পারি, পরের প্রশ্নটা যেন মনোযোগ দিতে পারি। সবশেষে আমি একটা সময় রেখেছিলাম রিভিশনের জন্য। যে কোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সর্বপ্রথম যে বাধাটা আসে সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা। ভর্তি পরীক্ষাকে শুধু পরীক্ষা হিসেবেই নেওয়া, মাথা ঠান্ডা রাখা, শান্ত থাকা, সৃষ্টিকর্তাকে স্মরণ করা এবং শেষ পর্যন্ত নিজের পরিশ্রমের উপরে আত্মবিশ্বাস রেখে কাজ করে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ডেইলি ক্যাম্পাসের আজকের এই আড্ডায়। আপনাদের সকলের সঙ্গে রয়েছে আমি রামিসা আঞ্জুম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমার সঙ্গে আড্ডায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী তাজনিম বাসরাজ শশী। শশী গত অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হয়েছে। কেমন আছো শশী? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি এবং বেশ ভালো লাগছে। অসাম। তাহলে প্রথমে আসলে তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাচ্ছি, যে তুমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত মেরিট পজিশনে চান্স পেয়েছো এবং তোমার স্কুল এবং কলেজ কোনটা, সেই বিষয়ে জানতে চাচ্ছি। আমি গত 24-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 65তম স্থান অধিকার করি এবং বর্তমানে অধ্যয়নরত আছি আইন বিভাগে। আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি বলতে যাই, আমার স্কুল ছিল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, সেখান থেকে আমি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমার কলেজ ছিল রংপুর সরকারি কলেজ। যেহেতু আমাদের আজকের আড্ডাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য এবং আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে, তাই তুমি তোমার অনুষদের জন্য আসলে পরামর্শ কী দেবে যে ভর্তি পরীক্ষার একদম সন্নিকটে যে সময়গুলো থাকে সেই সময়গুলোতে আসলে সময় ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া উচিত? যারা এবারে পরীক্ষার্থীরা রয়েছে তারা নিশ্চয়ই এতদিন ধরে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে। এখন যখন আর মাত্র 1 মাস কিংবা তার চেয়ে কম সময় রয়েছে, আমি বলবো যে এই সময়টাতে অগ্রাধিকারের ভিত্তিতে পড়াশোনাটা করা উচিত। যেমন প্রত্যেকটা সাবজেক্টেই যে বিষয়গুলো অনেক বেশি গুরুত্বের দাবিদার, যে বিষয়গুলো প্রতি বছর অনেক বেশি প্রশ্ন এসে থাকে যে বিষয়গুলো থেকে, সেইগুলোর উপরে আলোকপাত করে দিনের বেশিরভাগ সময় রিভিশনে ব্যয় করা এবং নতুন টপিক যদি অত্যন্ত জরুরি হয়ে থাকে একমাত্র তখনই পড়া। এছাড়া রিভিশন এবং প্র্যাকটিস এই দুটোর মাঝেই নিজেকে ব্যস্ত রাখাটা বেশি জরুরি। আমরা দেখেছি যে ভর্তি পরীক্ষার সময় যখন ভর্তি পরীক্ষা সন্নিকটে হয় তখন প্রত্যেকের একটি কমন প্রশ্ন থাকে যে দিনে আসলে কত ঘন্টা পড়াশোনা করা উচিত, বা ভর্তি পরীক্ষার একদম পূর্ব মুহূর্তের যে প্রস্তুতি, এই 24 ঘন্টার সময়কে আসলে কিভাবে ভাগ করা উচিত? আমার মনে হয় শুধু ভর্তি পরীক্ষার সন্নিকটে বলে নয়, প্রত্যেক পরীক্ষার্থীরই একটা সাধারণ জিজ্ঞাসা থাকে যে দিনে কত ঘন্টা পড়া উচিত। প্রথমেই বলে নিই যে এই প্রশ্নটার আসলে একটা কনক্রিট জবাব দেওয়া খুব কঠিন। প্রত্যেক পরীক্ষার্থীরই নিজস্ব কিছু ক্রাইটেরিয়াস থাকে, নিজস্ব কিছু সময় মেনটেনের সিস্টেম থেকে থাকে, এই কারণে প্রত্যেকেরই আলাদা আলাদা ভাগ হয়। তো আমি বলবো যে মোটামুটি যদি এখন 8 থেকে 9 ঘন্টা সময় পড়ার টেবিলে দেওয়া যায় একেবারে অত্যন্ত সম্পূর্ণ মনোযোগের সাথে, তাহলেই আমার মনে হয় যথেষ্ট। এছাড়া এ সময় আমি আগে বলেছি রিভিশনের ক্ষেত্রে বেশি জোর দেওয়া উচিত। সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা সময় রিভিশনে এবং অবশ্যই দিনে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষা দেওয়া উচিত, প্র্যাকটিস করা উচিত। তো এভাবে যদি পড়াশোনা করা যায় আমার মনে হয় বেশ ভালো একটা ফলাফল লাভ করা যাবে। ভেরি নাইস। এই যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তুমি, তো চান্স পাওয়ার ক্ষেত্রে তো অবশ্যই কিছু বাধার সম্মুখীন হয়েছ। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে
সকলে আসলে কোন কোন বাধা আসলে তোমার কাছে মনে হয় যে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং সেগুলো আসলে সমাধানের উপায় কী বলে তোমার কাছে মনে হয়? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সর্বপ্রথম যে বাধাটা আসে সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা। যেমন আমাদের যারা এখন পরীক্ষার্থীরা রয়েছেন তারা নিশ্চয়ই একটা সময় গেছে যখন তাদেরকে নির্বাচন করতে হয়েছে যে তারা ঠিক কোন প্রস্তুতিটা নেবে বা কোন দিকে এগোবে, কীভাবে নিজের প্রস্তুতি শুরু করবে। সেক্ষেত্রে সেটা অবশ্যই একটা বড় বাধা আমার জন্য ছিল, আমাকে অতিক্রম করতে হয়েছে। এরপর যে বাধাটা আসে সেটা হচ্ছে ধৈর্য ধরে সময়টাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত টিকে থাকা, এবং দেখা যায় যে একটার পর একটা যখন ভর্তি পরীক্ষা আসে তখন প্রথমটাতে কেউ একজন ব্যর্থ হয়েছে, কাঙ্ক্ষিত ফলাফল আসেনি, সেক্ষেত্রে দেখা যায় যে সে হাল ছেড়ে দিচ্ছে বা ধৈর্য হারিয়ে ফেলছে, পরের পরীক্ষাগুলোতে সে মনোযোগ ধরে রাখতে পারছে না। তো এটা আসলে অনেক বড় একটা বাধা যেটা প্রায় প্রত্যেক ভর্তি পরীক্ষার্থীরাই ফেস করেন। সেক্ষেত্রে ধৈর্য ধরে থাকাটা বেশ মুশকিল। এছাড়া সৃষ্টিকর্তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধরে পরিশ্রম করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে মূল বই নাকি গাইড বই কোনটি বেশি গুরুত্বপূর্ণ, বা এই দুইয়ের আসলে ব্যালেন্স কীভাবে করা উচিত? ভর্তি পরীক্ষায় মূল বই এবং মূল বই, অর্থাৎ ভর্তি পরীক্ষার যতগুলো উপকরণ আমাদের কাছে থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বের দাবিদার হচ্ছে মূল বই। আমরা সবার আগে মূল বইটাকে একেবারে আত্মস্থ করব, তারপর অবশ্যই আমাদেরকে গাইড বই দেখতে হবে, যেহেতু আমাদেরকে পূর্ববর্তী বছরগুলোর যে প্রশ্ন রয়েছে অথবা প্র্যাকটিস করতে হবে, এর জন্য অবশ্যই আমাদেরকে গাইড বই দেখতে হবে। তবে সবার আগে মূল বই দেখতে হবে এবং রিভিশনে গিয়েও সবার আগে মূল বইকেই প্রাধান্য দিয়ে তারপর আমাদেরকে অন্যান্য যে সাপোর্টিং ম্যাটেরিয়াল রয়েছে সেগুলোর প্রতি আগ্রহ হবে। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় হোক, সেই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংকের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা দেখা যাচ্ছে যে আপনার যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয় শুরু থেকে আসলে কোয়েশ্চেন ব্যাংক করা হয়, কিন্তু ভর্তি পরীক্ষা যখন খুবই সন্নিকটে থাকে তখন আসলে এই কোয়েশ্চেন ব্যাংকের ভূমিকাটা আসলে কেমন, বা কতটুকু জোর দেওয়া উচিত এর উপর? ভর্তি পরীক্ষার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন ব্যাংকের কোনো তুলনা নেই। প্রশ্ন ব্যাংককে একদম নিজের সাথে রক্ষা কবচের মতো করে রেখেই ভর্তি পরীক্ষার এই যে যাত্রা সেটা সম্পন্ন করতে হবে প্রত্যেক পরীক্ষার্থীরই। ভর্তি পরীক্ষা যখন একদম সন্নিকটে তখন মোটামুটি সবারই প্রশ্ন ব্যাংক যেটা থাকে নিজের কাছে সেটা মোটামুটি অনেকটাই আয়ত্তে চলে আসে, যার কারণে যখন আমরা ওই প্রশ্ন ব্যাংকটা খুলি তখন সেখানে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, কোন প্রশ্নটাতে সে বারবার আটকে গেছে, কোনটা আসার সম্ভাবনা অনেক বেশি, এ বিষয়ে বেশ ভালো একটা ধারণা হয়ে যায়। তাই রিভিশনের সময় প্রশ্ন ব্যাংকটা খুলে একবার চোখ বুলিয়ে নেওয়া, অথবা প্র্যাকটিসের সময় দেখা যায় যে প্রশ্নগুলো থাকে সেগুলো প্রশ্ন ব্যাংকের প্রশ্নের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণই থাকে। তাই প্রশ্ন ব্যাংকের ভূমিকা শেষ পর্যন্ত অনেক। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রায় লাখের অধিক শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে, এটি দেখা যাচ্ছে যে এক ধরনের মানসিক চাপ। পরীক্ষার ফলে এই মানসিক চাপকে আসলে সামাল দিতে আসলে কী কী করতে হয়েছে তোমাকে? ভর্তি পরীক্ষাকে খুব বড় একটা বিষয় হিসেবে নিয়ে অনেক বেশি মানসিক চাপ নিয়ে ফেলা, অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যাওয়া, নার্ভাস হয়ে যাওয়া, এটা আসলে শিক্ষার্থীদের মাঝে দেখা যায়। কিন্তু আমার মনে হয় যে ভর্তি পরীক্ষাকে শুধু একটা পরীক্ষা হিসেবেই নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কোনো ভর্তি পরীক্ষা মানুষের জীবনের কোনো কিছুই নির্ধারণ করে দেয় না, এটা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ে 5 বছর বা 6 বছর পড়ার সময়কালটাকে নির্দিষ্ট করে দেয়। তো সেক্ষেত্রে ভর্তি পরীক্ষাকে শুধু পরীক্ষা হিসেবেই নেওয়া, মাথা ঠান্ডা রাখা, শান্ত থাকা, সৃষ্টিকর্তাকে স্মরণ করা এবং শেষ পর্যন্ত নিজের পরিশ্রমের উপরে আত্মবিশ্বাস রেখে কাজ করে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। শশী, আমরা জানি যে আমরা যেহেতু একটা ইয়াং জেনারেশন, এবং ইয়াং জেনারেশনের একটা বেশিরভাগ সময় কাটে হচ্ছে হাতে মোবাইল ফোনে বা স্ক্রিনে। তো এই যে মোবাইল ফোন বা স্ক্রিনের প্রতি যে একটা আসক্তি, এটা থেকে আসলে ভর্তি পরীক্ষার এই পূর্ব সময়ে আসলে কিভাবে বিরত থাকা উচিত, বা মোবাইল ফোন বা স্ক্রিনে কতটুকু সময় দেওয়া উচিত এই ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে? এখন আমরা যেই সময়টাতে বসবাস করছি এ সময় আমাদের মোবাইল ফোন বলুন বা ডিজিটাল ডিভাইস বলুন, অনলাইন জগৎটা বলুন, তার গুরুত্ব পড়াশোনায় অবশ্যই অনস্বীকার্য। কিন্তু আমরা দেখা যায় যে তার চেয়ে বেশি অন্যান্য কাজে সময় ব্যয় করি ফোন হাতে নিয়ে। এটা আসলে আমাদের একটা ডিস্ট্র্যাকশনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যার ফলে যতটুকু প্রয়োজন ততটুকুই মোবাইল ফোন ব্যবহার করে সেটাকে যথাসম্ভব দূরে রাখা, হতে পারে ফোনে এয়ারপ্লেন মোড অন করে রাখা, কিংবা মা বাবার দায়িত্বে ফোনটা দিয়ে দেওয়া, অথবা যে কোনোভাবে যেটা আপনার জন্য কাজ করবে সেই উপায়টাই অবলম্বন করা এবং ডিভাইসটাকে নিজের ভালোর জন্য যতটা সম্ভব ততটা ব্যবহার করে বাকিটা নিজের কাজে মনোনিবেশ করাটাই সবচেয়ে ভালো।
পরীক্ষার হলে উত্তর করার ক্ষেত্রে আসলে আপনার স্ট্র্যাটেজি কী ছিল বা উত্তর করার স্টাইলটা আসলে কী ছিল, যে কোয়েশ্চেনটা আসলে কিভাবে ওয়ান বাই ওয়ান অ্যান্সার করা যায়? পরীক্ষার হলে অবশ্যই কিছু কলাকৌশল তো অবলম্বন করতেই হবে ভালো একটা পরীক্ষা দেওয়ার জন্য। আমার ক্ষেত্রে যেটা আমি করেছিলাম যে এর আগে অনেকগুলো পরীক্ষা দেওয়ার ফলে আমার নিজের যে পরীক্ষা দেওয়ার ধরন সেটার উপরে একটা বেশ ভালো ধারণা চলে এসেছিল। তো আমি প্রথমেই প্রশ্নটা হাতে পেয়ে সম্পূর্ণ প্রশ্নটাতে একবার চোখ বুলিয়ে নিয়েছিলাম, যে একটা জেনারেল ধারণা নেওয়ার জন্য যে এখানে কতটুকু আমার আয়ত্তের ভেতরে আছে, কোনটা আমি একেবারেই পারছি না, খুব কঠিন কিছু চলে এসেছে কিনা, এরকম একটা ধারণা নেওয়ার পর আমি ওয়ান বাই ওয়ান শুরু করি। আমি সবার আগে ইংলিশ দাগিয়েছিলাম, যেহেতু আমার ইংলিশে বেশ ভালো একটা এর আগে পরীক্ষা দিয়ে আমি যা বুঝেছিলাম যে ইংলিশে আমার বেশ ভালো একটা স্কোপ আছে, তাই সেখানে আমি ইংলিশ দিয়ে শুরু করেছিলাম। তারপর ইংলিশ প্রশ্ন শেষ করার পর আমি বাংলায় দিয়েছি এবং সবশেষে সাধারণ জ্ঞান এনকাউন্টার করেছি। তো এমসিকিউ এর ক্ষেত্রে আমি কোনো প্রশ্নে 30 সেকেন্ডের বেশি সময় নিইনি, এবং যে প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে একটু প্যাঁচানো, একটু কঠিন বা একটু ভাবতে হতে পারে, ওই প্রশ্নগুলোকে আমার কাছে আসলে ফাঁদ মনে হতো আমার পরীক্ষাটাকে খারাপ করার জন্য। তো সেই প্রশ্নগুলোকে আমি প্রথম দেখাতেই এড়িয়ে গিয়েছি, এবং দ্বিতীয়বার অথবা তৃতীয়বার যখন আমি আবার ফিরে এসেছি তখন হয়তো বা সেগুলো এনকাউন্টারের চেষ্টা করেছি। এরপরে ছিল লিখিত অংশ। লিখিত অংশের যে মার্কস বলুন বা লিখিত অংশটা এনকাউন্টার করা আমার ভর্তি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করেছিল। আমি লিখিত অংশে যাই লিখেছি প্রথমে বাংলা দিয়ে শুরু করেছি। যাই লিখেছি সবার আগে আমি চিন্তা করে নিয়েছি, যেমন প্যারাগ্রাফ লেখার সময় আমি আগে ভেবে নিয়েছি আমি কীভাবে শুরু করব, কীভাবে শেষ করব, কোন শব্দগুলো ব্যবহার করব, এতদিনে যা শিখে এসেছি তা কীভাবে ইমপ্লিমেন্ট করব, এবং যা পারি না তাকে খুব দ্রুত যেন আমি এড়িয়ে যেতে পারি, পরের প্রশ্নটা যেন মনোযোগ দিতে পারি, এই চেষ্টাই করেছিলাম। এবং সবশেষে আমি একটা সময় রেখেছিলাম রিভিশনের জন্য। তো রিভিশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বেশ কিছু ভুলও পেয়েছিলাম যেগুলো আসলে আমার সমগ্র পরীক্ষাটাকে একটা খুব সুন্দর ফিনিশিং দিতে হেল্প করেছিল। যেহেতু আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পরীক্ষা দিতে গেলে আমাদের 3টা সাবজেক্ট বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান দেখাতে হয়, এই বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো সম্পর্কে তোমার সাজেশন কি পরীক্ষার পূর্ব মুহূর্তে? বিষয়ভিত্তিক সাজেশনের ক্ষেত্রে প্রথমেই আসে বাংলাতে। বাংলা অবশ্যই যে গদ্য এবং পদ্য রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়া, মূল বইয়ের প্রত্যেকটা অংশ শব্দার্থ থেকে শুরু করে সবগুলোই বেশ ভালো করে পড়া। যদি 24-25 সেশনের প্রশ্নটা দেখে থাকে শিক্ষার্থীরা তাহলেই বুঝবে যে শব্দার্থ থেকে বেশ বড় একটা অংশ এসেছিল, এবং শর্ট সিলেবাস ফুল সিলেবাস এই ভাগটা না করে যতটা সম্ভব সম্পূর্ণ বইয়ের উপরে একটা নিজের দখল নেওয়ার চেষ্টা করে। ইংরেজির ক্ষেত্রে বলবো পার্টস অফ স্পিচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ ইংরেজিতে, সেটা খুব ভালোভাবে পড়া। এছাড়া যে অন্যান্য অংশগুলো রয়েছে গ্রামারের, সেগুলো বেশ ভালোভাবে পড়তে হবে। এবং লিখিত অংশের ক্ষেত্রে প্যারাগ্রাফ থেকে শুরু করে অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোর কলাকৌশল এখনও সময় আছে শিখে নেওয়া এবং লেখার প্র্যাকটিস করতে থাকা। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই মুহূর্তে সাম্প্রতিকের উপরে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। 24-25 সেশনে আমাদের ক্ষেত্রে সাম্প্রতিক থেকে 17 থেকে 18টা প্রশ্ন এসেছিল, অর্থাৎ জাতীয় হোক কিংবা আন্তর্জাতিক, সাম্প্রতিক অংশটার গুরুত্ব অনেক বেশি, এখন অনেক ভালো করে পড়তে হবে। এছাড়া বিগত বছরের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিএস যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে অনেক জোর দিতে হবে এখন। এছাড়া যা পড়া হয়েছে এতদিন তাই আরও ভালোভাবে রিভিশন দেওয়াতে ভালো। ওকে, সর্বশেষ প্রশ্ন, এই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তোমার এই সাফল্যের ক্ষেত্রে আসলে কোন 3টি কারণকে তুমি সব থেকে বড় করে দেখবে? কারণ অনেকগুলোই ছিল, 3টি যদি আমি বলতে চাই, সবার আগে আমি বলবো সৃষ্টিকর্তার অশেষ রহমত। তিনি যদি না চাইতেন তবে কোনো কিছুই সম্ভব হতো না। তারপর যদি বলতে হয় তাহলে আমি বলবো ধৈর্য। আমার পুরো এই যে ভর্তি যাত্রা, অ্যাডমিশন জার্নি, এটাতে ধৈর্যের ভূমিকা ছিল সবচেয়ে বড়। অনেক বাধা এসেছে, অনেকবার ব্যর্থ হয়েছি, ধৈর্য হারিয়ে যায়নি কখনোই, ধৈর্য ধরে রাখতে পেরেছিলাম বলে আজকে আমি এখানে। তো ধৈর্য ছিল অনেক বেশি। আর তৃতীয় যে কারণটা বলবো সেটা হচ্ছে মা বাবার দোয়া। ধন্যবাদ শশী তোমাকে এত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার মনে হয় দর্শক যারা আছেন এবং যারা আগামীতে পরীক্ষা দিবেন এবং ভবিষ্যৎ পরীক্ষার্থী, তারা অবশ্যই উপকৃত হবেন এই আড্ডা থেকে। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।